হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা বায়োকেমিস্ট্রি লিপিড নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা পার্ট 1। এবার এরপরে একটা আমি ভিডিও আনবো পার্ট 2 নিয়ে, শীঘ্রই আনবো। তো সাথে থেকো সবাই। আমি তোমাদের সাথে আছি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ঢাকা মেডিকেল কলেজ, K81 ব্যাচ, ন্যাশনাল মেরিট 12। ফার্স্টে আমরা লিপিডের ডেফিনিশনটা জানবো। লিপিড কি? লিপিড ইজ এ heterogeneous group of organic substances. ওকে, ফার্স্ট অফ অল এটা কি? হেটেরোজেনাস গ্রুপ অফ অর্গানিক সাবস্টেন্সেস। হেটেরোজেনাস মানে কি? মানে এখানে দুইটা উপাদান থাকবে, যে দুইটা সেম না, আলাদা আলাদা দুইটা উপাদান, হুইচ আর ওয়াটার ইনসলিউবল বাট সলিউবল ইন নন পোলার লিপিড সলভেন্টস লাইক ইথার, ক্লোরোফর্ম, বেনজিন এটসেট্রা। মানে এটা কি? অবশ্যই লিপিডগুলো পানিতে দ্রবীভূত হয় না। যেমন আমরা যে চর্বি খাই বা তেল যেগুলা, ওগুলা কিন্তু হবে না। বাট যদি আমরা যেমন কেরোসিন, একটা নন লিপিড নন পোলার সাবস্টেন্স, সেখানে কিন্তু ওটা ডিজলভ হবে। এরকম আরো আছে কি ইথার, ক্লোরোফর্ম, বেনজিন এগুলা। সো লিপিডস আর হেটারোজেনাস গ্রুপ অফ অর্গানিক সাবস্টেন্সেস, মানে এমন একটা অর্গানিক সাবস্টেন্স যেখানে দুইটা ভিন্ন রকম সাবস্টেন্স থাকে। সেই ভিন্ন রকম সাবস্টেন্সটা কি? ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল, একটু পরে আমরা জানবো। That are water insoluble but soluble in non-polar organic solvents. তো ফার্স্টে আসি লিপিড। লিপিডগুলা, আচ্ছা আগে আমরা যে কার্বোহাইড্রেট আর প্রোটিন পড়েছি, সেগুলো কি ছিল? সেগুলো একটা ইউনিটের মাধ্যমে একটা পলিমার টাইপ ছিল। যেমন কার্বোহাইড্রেট কি ছিল? অনেকগুলো মনোস্যাকারাইড মিলে তোমার একটা পলিমার, যেমন স্টার্চ অনেকগুলো মনোস্যাকারাইড মিলে একটা পলিমার তৈরি করবে। একইভাবে প্রোটিন কি ছিল? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে তৈরি করবে। একটা একটা ইউনিট থাকবে, সেগুলো মিলে একটা পলিমার টাইপ যৌগ তৈরি করবে। কিন্তু এখানে কিন্তু এটা কোনো পলিমার না, এটা তোমার একটাই মাত্র কম্পোনেন্ট, ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল। ওকে, এটা কিন্তু কোনো পলিমার তৈরি করছে না। সো লিপিডস আর নট পলিমার্স। আর এখানে কোনো স্মল মলিকুলার বিল্ডিং ব্লকস নাই। তাহলে এখানে কি দ্বারা তৈরি? ফ্যাটি অ্যাসিড এন্ড অ্যালকোহল দ্বারা তৈরি। ওকে, লিপিডটা তাহলে ফ্যাটি অ্যাসিড এন্ড অ্যালকোহল, এটার একটা এস্টার, এস্টার অফ ফ্যাটি অ্যাসিড এন্ড অ্যালকোহল। এখানে যেমন তোমরা এস্টার কেন বলছি আমরা? এস্টার কি দ্বারা ফর্ম হয়? অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল দিয়ে, তাই না? তো এখানে ফ্যাটি অ্যাসিড এক প্রকার অ্যাসিড, আর এখানে অ্যালকোহল আছে, এই জন্য এটা হচ্ছে এস্টার। এখন আসি লিপিডের ক্লাসিফিকেশন। লিপিড যে তোমার ইউনিটের উপর ডিপেন্ড করে কি কি আছে, মানে এলিমেন্টের উপর। সিম্পল লিপিড, কম্পাউন্ড লিপিড, ডিরাইভড লিপিড। সিম্পল লিপিড কি? সেখানে অনলি ফ্যাটি অ্যাসিড আর কি থাকবে? অ্যালকোহল থাকবে, কোনো নন লিপিড কোনো কম্পাউন্ড থাকবে না। তাহলে বেসিক্যালি কম্পোস্ট অফ ফ্যাটি অ্যাসিড এন্ড অ্যালকোহল। যখন ফ্যাটি অ্যাসিডটা গ্লিসারলের সাথে তোমার কি করবে? রিয়াক্ট করবে। যেমন গ্লিসারল কোনটা? তোমার তিনটা যে হাইড্রোক্সিল কি বলে ওটা মূলক থাকে, সেটা মিলে যে অ্যালকোহলটা তৈরি, সেটাকে হচ্ছে গ্লিসারল। মানে এখানে তিনটা হাইড্রোক্সিল মূলক থাকবে। এখানে এইচ বা এরকম, আমি পূরণ করছি না, এরকম, ঠিক আছে? মানে সেখানে তিনটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, তাহলে সেটা হচ্ছে গ্লিসারল। তো এই গ্লিসারলের সাথে যখন ফ্যাটি অ্যাসিডটা যোগ হবে, তখন তৈরি হবে ফ্যাট অর অয়েল। এটাকে আরেকটা নাম বলে টিএজি, ট্রাইঅ্যাজাইল গ্লিসারল। মানে তিনটা গ্লিসারলের তিনটা কম্পাউন্ড ছিল, তার সাথে তিনটা অ্যাজাইল গ্রুপ যোগ হয়েছে, তাহলে ট্রাইঅ্যাজাইল, এই জন্য গ্লিসারল, টিএজি অথবা নিউট্রাল ফ্যাটও বলা হয় এটা, আমরা একটু পরে জানবো। আর যখন এটা হায়ার অ্যালকোহলের সাথে যোগ হয়, ঠিক আছে, যখন অনেকগুলো অ্যালকোহল কি বলে হাইড্রোক্সিল গ্রুপ থাকে বা অনেক কার্বন থাকে, তখন সেটাকে বলা হচ্ছে ওএক্স। আর যখন মোনো অ্যালকোহল, মানে একটাই মাত্র যখন হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, সেরকম একটা কোনো অ্যালকোহলের সাথে যোগ হয়, তাহলে হবে এস্টার। তো এর এক্সাম্পল কি আছে? সিম্পল লিপিডের আছে দুইটা এক্সাম্পল, একটা আছে ফ্যাট অর অয়েল যেটা, আর ওএক্স। ওকে, এটাকে আবার বলা হয় ট্রাই গ্লিসারাইড অথবা ট্রাই অ্যাজাইল গ্লিসারল। তাহলে এর কি কি নাম আছে? নিউট্রাল ফ্যাট আছে, অয়েলও বলা হয় অনেক সময়, ট্রাইঅ্যাজাইল গ্লিসারাইড আর টিএজি, বা সরি ট্রাইগ্লিসারাইড এন্ড টিএজি, এইগুলো হচ্ছে এর সিনোনিম। এবার আসি কম্পাউন্ড লিপিড কি? ক্লিয়ার একদম, যে কম্পাউন্ড লিপিড মানে এখানে নন লিপিড কোনো সাবস্টেন্স থাকবে। ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সাথে কোনো নন লিপিড সাবস্টেন্স থাকবে। যেমন কি আছে? ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, লিপোপ্রোটিন। ফসফোলিপিডে যেমন ফসফরিক অ্যাসিড থাকে, গ্লাইকোলিপিডে কার্বোহাইড্রেট থাকে, আর লিপোপ্রোটিনে থাকে আছে প্রোটিন। এটা আমরা আলাদা আলাদাভাবে তিনটা পড়বো। আর ডিরাইভ লিপিড কি আছে? কোনো লিপিড যখন হাইড্রোলাইসিস হবে, সিম্পল লিপিড অর সিম্পল অথবা কমপ্লেক্স লিপিড যখন হাইড্রোলাইসিস হবে, তখন কি হবে? কোনো একটা কম্পাউন্ড ফর্ম করবে, সেটা আবার লিপিডের মতো ক্যারেক্টারিস্টিক্স থাকবে। যেমন কি ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, মানে লিপিডকে হাইড্রোলাইসিস করলে কি তৈরি হবে? ফ্যাটি অ্যাসিড এন্ড অ্যালকোহল তৈরি হবে। গ্লিসারলও তৈরি হতে পারে, স্টেরয়েড হতে পারে, কোলেস্টেরল,
প্রোস্টাগ্ল্যান্ডিন, ফ্যাট সলিউবল ভিটামিন, কিটোন বডিজ, এগুলো আলাদা আলাদা। তো এগুলো আমরা পরবর্তীতে পড়বো। এই ডিরাইভড লিপিডগুলো নিয়ে আমি সেকেন্ড ভিডিওটা বানাবো। ফার্স্ট ভিডিওতে কম্পাউন্ড লিপিড পর্যন্ত আমি কভার করব। এবার আসি বেসড অন পোলারিটি। পোলারিটির উপর ডিপেন্ড করে লিপিডগুলো দুই রকম, একটা কি নন পোলার আর একটা পোলার। নন পোলারের মধ্যে কি আছে, ম্যাক্সিমাম লিপিডই কিন্তু নন পোলার, কারণ ম্যাক্সিমাম লিপিড আমরা জানি আমাদের চারপাশে যা থাকে অটো সলিউবল না। তো এর এক্সাম্পল কি আছে, ট্রাইএজাইল গ্লিসারল, কোলেস্টেরল এস্টার, রেটিনল এস্টার, ভিটামিন ডি এস্টার। আর পোলার লিপিড, পোলার লিপিডটা মেইনলি শুধুমাত্র ফুললি অটো সলিউবল কোনো লিপিড হয় না, এখানে মেইনলি হয় অ্যাম্ফিপ্যাথি, মানে এর একটা পার্ট থেকে অটো সলিউবল, একটা পার্ট থেকে মানে একটা পার্ট থেকে হাইড্রোফিলিক, একটা পার্ট থেকে হাইড্রোফোবিক। এই জন্য কি হয় যে হাইড্রোফিলিক পার্টের জন্য এটা অটো সলিউবল হয়ে যায়। যেমন এখানে কিছু এক্সাম্পল আছে, ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিড যে কার্বক্সিল গ্রুপটা থাকে সেটা হচ্ছে পোলার গ্রুপ, কারণ কার্বক্সিল গ্রুপটা অটো সলিউবল অবশ্যই, এই জন্য কার্বক্সিল গ্রুপটা যেহেতু পোলার এই জন্য এটা অটো সলিউবল হচ্ছে। একইভাবে ফসফোলিপিড, ফসফোলিপিডে যে ফসফেটটা থাকে H3PO4 যেটা, এটা তোমার অটো সলিউবল এই জন্য, বা হাইড্রোফিলিক যেটাই বলো, এই জন্য এটা হচ্ছে পোলার লিপিড হয়ে যাচ্ছে। একইভাবে গ্লাইকোলিপিড, বাইল সল্ট, কোলেস্টেরল, এগুলো একটু তোমরা পড়ে নিবা, যেটা ওএইচ গ্রুপ আছে এইগুলাতে, এই তিনটাতে। এখন আসি যে নিউট্রাল ফ্যাট। একটু আগে আমরা সিম্পল লিপিডের দুইটা এক্সাম্পল পড়ছিলাম, ফ্যাট অ্যান্ড ওয়াক্স। ফ্যাট মানে নিউট্রাল ফ্যাট, তো এই টাইমে আমরা ফ্যাট এবং ওয়াক্স নিয়ে আলোচনা করব। তো আসি ফ্যাটটা কি। ফ্যাটটা হচ্ছে এস্টার অফ ফ্যাটি অ্যাসিড উইথ গ্লিসারল। এইখানে দেখো আমরা গ্লিসারল মনে করি এটা, ঠিক আছে। এই গ্লিসারের সাথে যখন তিনটা ফ্যাটি সরি হ্যাঁ তিনটা ফ্যাটি অ্যাসিড যখন যোগ হচ্ছে তখন কি হচ্ছে, এটা একটা ট্রাইগ্লিসারাইড অর টিএজি ফর্ম করছে, অর নিউট্রাল ফ্যাট ফর্ম করছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে একটা আমাদের সি ডবল আর গ্রুপ যোগ হলো, এখানে একটা মানে অ্যাজাইল গ্রুপ যেটা বলে, অ্যাজাইল গ্রুপ, তিনটা অ্যাজাইল গ্রুপ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা যোগ হলো, হয়ে কি তৈরি করলো, টিএজি ফর্ম করলো, আর একটা ওয়াটার মলিকুল বের হয়ে যাচ্ছে। তাহলে কি এস্টার অফ ফ্যাটি অ্যাসিড, এই যে ফ্যাটি অ্যাসিড উইথ গ্লিসারল, তাহলে সেটাকে বলা হবে ট্রাইগ্লিসারাইড অর ট্রাইঅ্যাজাইল গ্লিসারল, অর কি অয়েলও বলা হয়, অর নিউট্রাল ফ্যাট। তাহলে চারটা নাম কি কি, নিউট্রাল ফ্যাট, ট্রাইগ্লিসারাইড, ট্রাইঅ্যাজাইল গ্লিসারাইড, অয়েল, ঠিক আছে, এই চারটাই এর নাম। তাহলে কি দ্বারা ওয়ান মলিকুল অফ গ্লিসারল উইথ থ্রি ফ্যাটি অ্যাসিড, এখানে তিনটা ফ্যাটি অ্যাসিড আর একটা গ্লিসারল। ফ্যাটি অ্যাসিডটা সেমও হতে পারে অথবা আলাদাও হতে পারে, ঠিক আছে, এটা যে সেম হবে তার কোনো কথা নাই। যদি তিনটা ফ্যাটি অ্যাসিডই সেম হয় তাহলে সেটাকে বলা হবে সিম্পল ট্রাইজাল গ্লিসারল, সিম্পল টিএজি। আর যদি আলাদা আলাদা হয় তাহলে বলা হবে মিক্সড টিএজি। এটাকে কেন আমরা নিউট্রাল ফ্যাট বলছি, এখানে দেখছো একটা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে। কারণ হচ্ছে এখানে কোনো এর বডিতে মানে সারফেসে কোনো চার্জ থাকে না, নর্মাল বডি পিসে এটা কোনো চার্জ থাকে না, এই জন্য এটাকে বলা হচ্ছে নিউট্রাল ফ্যাট। তোমরা জানো প্রোটিন মাঝে মাঝে চার্জ থাকে বা কার্বোহাইড্রেটও থাকতে পারে। কমন অ্যানিমাল সোর্স সেখানে কি থাকে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, ঠিক আছে। অ্যানিমাল সোর্স থেকে আমরা কি ফ্যাটি অ্যাসিড পাই, স্যাচুরেটেড। আর ভেজিটেবল অয়েল থেকে পাই আমরা আনস্যাচুরেটেড। তো এই আনস্যাচুরেটেডটা আমাদের বডির জন্য উপকারী, কিন্তু ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে সরি স্যাচুরেটেডটা হচ্ছে ক্ষতিকর। যেমন ঘি, এগ, এগুলো থেকে পাই আমরা। হ্যাঁ, ভেজিটেবল অয়েল কি কি আছে, যে কোকোনাট অয়েল, অলিভ অয়েল, এগুলো হচ্ছে ভেজিটেবল অয়েল, এগুলো আমাদের জন্য উপকারী। কিন্তু যে অ্যানিমাল সোর্স থেকে যে ফ্যাটি অ্যাসিড গুলো পাই আমরা সেগুলো হচ্ছে অপকারী। এখন আসি বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ টিএজি অর ফ্যাট যেটা বলি। ফার্স্ট অফ অল আমাদের এনার্জি দিবে, তিনটা যে তোমার ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন সবগুলো আমাদের এনার্জি দেয়, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল সোর্স অফ এনার্জি। সেকেন্ড কি আছে, স্টোরেজ ফর্ম অফ এনার্জি। ফ্যাট আমাদের বডিতে জানো তোমরা এনার্জি হিসেবে স্টোর থাকে, যখন স্টারভেশন বা অন্য কিছু করি তখন দেখবা ফ্যাটটা আমাদের ওখান থেকে এনার্জি সাপ্লাই পায়, মানে ওখান থেকে ফ্যাট বলে আমাদের ক্ষুধা মেটায় সেটা। এখন কি আছে, প্রোভাইড ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। আমরা জানি ফ্যাট মানে কি, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। তো এখান থেকে আমরা ফ্যাটি অ্যাসিড পাচ্ছি, যখন আমাদের বডিতে কোনো ফ্যাটি অ্যাসিড দরকার হবে এখান থেকে ভেঙে সেই ফ্যাটি অ্যাসিডটা আমাদের সাপ্লাই দিবে। তারপরে কি করে, অ্যাবজর্পশন অফ ফ্যাট সলিউবল ভিটামিনস। ফ্যাট সলিউবল ভিটামিন কিন্তু তোমার আমরা যে অন্যান্য সাবস্টেন্স যেমন গ্লুকোজ বা অ্যামিনো অ্যাসিড সেগুলো আমাদের ইন্টেস্টাইন থেকে ডিরেক্টলি অ্যাবজর্ব হয়ে যায় ব্লাডে, কিন্তু এই যে লিপিডগুলা বা ফ্যাটি অ্যাসিডগুলা অর এই যে ফ্যাট সলিউবল ভিটামিন যেগুলো, এগুলো কিন্তু ডিরেক্টলি অ্যাবজর্ব হয় না, এটা ওয়াটার সলিউবল না, এজন্য এটার অ্যাবজর্পশনের জন্য ফ্যাট লাগে। এটা আমরা যখন লিপিড মেটাবলিজম বা ডাইজেশন পড়বো, অ্যাবজর্পশন পড়বো, তখন আমরা বুঝতে পারবো। সাবকিউটিনিয়াস থার্মাল ইনসুলেটর, তার মানে আমাদের বডির নিচে যে ফ্যাটের একটা লেয়ার থাকে, এটার কারণে কিন্তু আমরা যখন শীতকাল আসে তখন কিন্তু একটা গরম ফিল করি, ঠিক আছে। মানে কি বলে ওটা, ইনসুলেটর হিসেবে কাজ করছে, থার্মাল ইনসুলেটর।
মেকানিক্যাল কুশন, তার মানে আমরা যে আমাদের বডিতে যে ভিসেরাগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট দিচ্ছে একটা কুশনের মতো, বালিশের মতো। বালিশ যেমন একটা নরম জিনিস আমাদের প্রোটেকশন দেয়, এরকম ভাবে এটাও প্রোটেকশন দিচ্ছে। কসমেটিক ফাংশন মানে আমাদের বডিতে, বডির পারফেক্ট শেপিং এর জন্য সেই অনুযায়ী অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফ্যাট লাগে। ঠিক আছে, যারা একটু বাল্কি হয় তাদের দেখবে ফ্যাটের অ্যামাউন্টটা বেশি হয়, বাট যারা একটু ফিগার ভালো হয় তাদের তাদের কিন্তু ফ্যাট থাকে, বাট সেরকম অ্যামাউন্টে থাকবে। ফ্যাট না থাকলে কিন্তু আবার একদম শুকনা যারা দেখবা তাদের কিন্তু বডি শেপ ভালো হয় না, এরকম। অ্যাড টেস্ট অ্যান্ড প্যালাটেবিলিটি টু ফুড। তোমরা জানো আমরা যদি কোনো একটা জিনিস, সাপোজ রুটি, রুটি এবং পরোটার মধ্যে বলো তো তোমরা কোনটা বেশি ভালো খেতে? অবশ্যই পরোটা ভালো খেতে, কারণ ওখানে আমরা তেল দিয়ে ভাজি, তো ফ্যাট যখনই থাকবে সেরকম ভাবে আমরা যখন মাংস খাই তখন চর্বিওয়ালা মাংসগুলো খেতে ভালো লাগে। এরকম ভাবে যে টেস্ট অ্যান্ড প্যালাটেবিলিটি মানে খাদ্যে স্বাদ যোগ করে। আর যখন হাই প্লাজমা টিএজি থাকে বডিতে, যখন ফ্যাটের পরিমাণ বেশি থাকে, তাহলে কি বিভিন্ন ডিজিজ হয়। আমরা জানি ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, দেন করোনারি আর্টারি ডিজিজ হতে পারে। এখন আসি ওয়াক্স নিয়ে। আমরা টিএজি পড়েছি, এবার ওয়াক্স নিয়ে। তো ওয়াক্সটা কি? টিএজি কি ছিল? তোমার এস্টার অফ ফ্যাটি অ্যাসিড উইথ গ্লিসারল। ওকে, গ্লিসারলের তিনটা তোমার হাইড্রোক্সিল গ্রুপ ছিল, কিন্তু এখানে কি মোনোহাইড্রিক অ্যালকোহল, মানে একটাই মাত্র হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, কিন্তু এটা হবে লং চেইন। তোমার গ্লিসারলটা কিন্তু লং চেইন ছিল না, মাত্র তিনটা কার্বন ছিল, কিন্তু এখানে হবে লং চেইন। 1 নম্বর পয়েন্ট লং চেইন হবে, 2 নম্বর পয়েন্ট কি মোনোহাইড্রিক অ্যালকোহল। যেমন এখানে একটা আমরা ওয়াক্স দেখতে পাচ্ছি, ওয়াক্স এর ফিগার, সরি স্ট্রাকচার। এখানে দেখো একটাই মাত্র হাইড্রোক্সিল গ্রুপ আছে, আর কিন্তু কোনো হাইড্রোক্সিল গ্রুপ নাই। কিন্তু এর কার্বন চেইনটা দেখো কত বড় কার্বন চেইন, এটা কিন্তু এই যে তোমরা তো জানোই ফিগারটা, এখানে এক একটা করে কার্বন থাকে, দেখো কার্বন চেইনটা কিন্তু অনেক বড়। তো এক্সাম্পল কি কি আছে? রেটিনল এস্টার, কোলেস্টেরল এস্টার, ভিটামিন ডি এস্টার। রেটিনল এস্টার মানে সেখানে রেটিনল থাকবে আর ফ্যাটি অ্যাসিড থাকবে, এখানে রেটিনলটা হচ্ছে অ্যালকোহল, আর এখানে কোলেস্টেরল থাকবে, ফ্যাটি অ্যাসিড। ভিটামিন ডি থাকবে, ফ্যাটি অ্যাসিড থাকবে। তো এক্সাম্পল গুলো তোমরা একটু মুখস্থ করবা, এটা তোমার ভাই বা রিটেন বা এমসিকিউ দিতে পারে। এখন আসি ফসফোলিপিড নিয়ে। আমরা সিম্পল লিপিডের পড়ালেখা শেষ, আমাদের সিম্পল লিপিড দুইটাই ছিল, তোমার নিউট্রাল ফ্যাট ছিল আর একটা ওয়্যাক্স ছিল। তো এখন আমরা কমপ্লেক্স লিপিড নিয়ে আলোচনা করব। কমপ্লেক্স লিপিডের মধ্যে কি আছে? ফসফোলিপিড ফার্স্টে। ফসফোলিপিড মানে লিপিডের সাথে ফসফেট যোগ হবে। ফসফেট মানে ফসফরিক অ্যাসিড, H3PO4 যেটা, এটা লিপিডের সাথে যোগ হবে। তাহলে কি ফসফরিক অ্যাসিড, ফসফোলিপিড যদি আমরা স্ট্রাকচার বলি তাহলে কি থাকবে? এখানে ফ্যাটি অ্যাসিড থাকবে, অ্যালকোহল থাকবে, আর ফসফরিক অ্যাসিড থাকবে। ওকে, আরেকটা কি থাকবে? একটা নাইট্রোজেন বেস থাকতে পারে, যে কোনো একটা থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, বাট সিম্পলি নাইট্রোজেন বেস থাকে। ঠিক আছে, তাহলে কি ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, ফসফরিক অ্যাসিড উইথ অর উইদাউট নাইট্রোজেন বেস। এটা দুই টাইপসের হয়, গ্লিসারোফসফোলিপিড অ্যান্ড স্ফিঙ্গোফসফোলিপিড। এটা যে অ্যালকোহল গ্রুপটা থাকে আমাদের, সেই অ্যালকোহল গ্রুপের ওপর বেসিস করে করা হয়। যদি অ্যালকোহলটা তোমার গ্লিসারল থাকে তাহলে তার নাম গ্লিসারোফসফোলিপিড, আর যদি স্পিঙ্গল থাকে তাহলে তার নাম স্পিঙ্গোফসফোলিপিড। স্পিঙ্গল আর একরকম অ্যালকোহল, আমরা একটু পরে দেখবো সেটা। তাহলে দেখো, প্রথমে আমরা আসি গ্লিসারোফসফোলিপিডে। গ্লিসারোফসফোলিপিডে যে অ্যালকোহলটা থাকে সেটা আমি আগে বলেছি গ্লিসারল। ঠিক আছে, তো গ্লিসারলের ফার্স্ট অ্যান্ড থার্ড, সরি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কার্বনে কি থাকবে? তোমার ফ্যাটি অ্যাসিড থাকবে। এখানে দেখো একটা ফ্যাটি অ্যাসিড ও আর যোগ হয়েছে, এই যে ফ্যাটি অ্যাসিড গ্রুপ, সেটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কার্বনে। আর থার্ড কার্বনে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কার্বনে থাকবে ফ্যাটি অ্যাসিড, আর থার্ড কার্বনে থাকবে হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিড। এর এক্সাম্পল কি? ফসফাটাইডিক অ্যাসিড, এটা হচ্ছে সিম্পলেস্ট, এটাই হচ্ছে স্ট্রাকচার, সিম্পলেস্ট ফসফোলিপিড হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড। তো এখানে আরো কি কি আছে? গ্লিসারোফসফোলিপিডের আরো এক্সাম্পল ফসফাটাইডিক অ্যাসিড, আমি বলেছি সিম্পলেস্ট, সেখানে কি থাকবে? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড, এখানে কোনো নাইট্রোজেন বেস নাই। একইভাবে যদি বলি লেসিথিন, লেসিথিনে কি থাকে? তোমার যে আহ, এটা যে ফসফাটাইডিক অ্যাসিড, এখানে বলে দিছে ফসফাটাইডিক অ্যাসিড মানে এই তিনটা দিয়ে তৈরি। এর সাথে এক্সট্রা থাকবে কোলিন, কোলিনটা কিন্তু একটা নাইট্রোজেন বেস। তো আমি আগে বলেছিলাম যে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড, তার সাথে একটা নাইট্রোজেন বেস থাকতেও পারে নাও পারে। তো যেমন এই ফসফাটাইডিক অ্যাসিডে নাইট্রোজেন বেস নেই, কিন্তু এখানে একটা কোলিন নাইট্রোজেন বেস আছে। যখনই কোলিন যোগ হবে তখন তার নাম হয়ে যাবে লেসিথিন। একইভাবে ফসফাটাইডিক অ্যাসিডের সাথে যদি ইথানল অ্যামিন যোগ হয় তাহলে তার নাম হয়ে যাবে সেফালিন। সেরিন যোগ হলে কি হবে? ফসফাটিডাইল সেরিন। আর তোমার ইনোসিডল যোগ হলে কি হবে? ফসফাটিডাইল ইনোসিডল অর লিপোসিডল। এখানে আবার ইনোসিডলটা কিন্তু নাইট্রোজেন বেস না, এটা খেয়াল রাখতে হবে, নাইট্রোজেন বেস একচেন। তো এগুলো একটু তোমরা পড়বা, কারণ এগুলো তোমার এমসিকিউ বা ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে, যে সাপোজ তোমারে বললো যে
সেপালিনের স্ট্রাকচারে কি কি থাকে এটা তুমি বলো, ঠিক আছে? তখন তোমরা যদি সাপোজ এরকম কোশ্চেন করে যে সেভালিনের স্ট্রাকচারে কি কি থাকে, তখন তোমরা ফসফাটাইডিক অ্যাসিডের সাথে ইথানল এটা বলতে চাও না, তোমরা বলবা যে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড, তার সাথে থাকে ইথানল অ্যামিন। ইথানল অ্যামিনটা হচ্ছে নাইট্রোজেন বেস। এভাবে বললে তোমার ভাইবাটা পারফেক্টলি হবে। তাহলে ম্যাডাম আবার জিজ্ঞেস করে ফসফাটাইডিক অ্যাসিড কি, এটা কেন বললে, এরকম আরো জিজ্ঞেস করতে পারে। তো এটা এই ছকটা একটু তোমরা পড়বা। এখন আসি স্পিঙ্গোফসফোলিপিড। তো আগে বলেছি গ্লিসারোফসফোলিপিড, স্পিঙ্গোফসফোলিপিড। গ্লিসারোফসফোলিপিডে কি থাকে? গ্লিসারল থাকে। আর স্পিঙ্গোফসফোলিপিডে থাকে হচ্ছে স্পিঙ্গল। স্পিঙ্গল আর স্পিঙ্গোসিন। স্পিঙ্গলটা হচ্ছে লং চেইন অ্যামিনো অ্যালকোহল। একটা কথা দেখো, লং চেইন অ্যামিনো অ্যালকোহল, এখানে কিন্তু দুইটা কথা আছে। ফার্স্ট অফ অল এটা লং চেইন হয়ে যাবে। দেখো যেমন এখানে একটা স্পিঙ্গল, ঠিক আছে, এখানে একটা স্পিঙ্গলের এক্সাম্পল দেওয়া আছে। এখানে দেখো লং চেইন, এখানে দেখো অনেকগুলো কার্বন, 3, এখানে 13, তাহলে 13 আর 3 কত, 16, 17, 18, 19, 20, 20টা দেখো কার্বন আছে এখানে। তাহলে এটা একটা অবশ্যই লং চেইন। তার পাশাপাশি কি আছে, একটা অ্যামিনো গ্রুপ আছে, তার পাশাপাশি একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, মানে একটা অ্যালকোহল তো অবশ্যই, একটা অ্যামিনো গ্রুপ থাকার কারণে এর নাম হচ্ছে অ্যামিনো অ্যালকোহল। ওকে, তাহলে ফার্স্টে কি বললাম, লং চেইন হবে এবং অ্যামিনো অ্যালকোহল হবে, সেটা হচ্ছে একটা স্পিঙ্গল। তাহলে স্পিঙ্গোফসফোলিপিডের স্ট্রাকচার কি? ফ্যাটি অ্যাসিড, স্পিঙ্গল, ফসফরিক অ্যাসিড, তার সাথে একটা কোলিন থাকবে, ঠিক আছে, কোলিন একটা নাইট্রোজেন বেস থাকবে। এখন এই যে ফ্যাটি অ্যাসিড আর সেরামাইড, এই দুটোকে একসাথে বলা হয়, সরি, ফ্যাটি অ্যাসিড এন্ড স্পিঙ্গল, এই দুটোকে একসাথে বলা হয় সেরামাইড। তাহলে যদি বলে আরেকটা ভাবে স্ট্রাকচারটা লেখা যায় না, সেরামাইড প্লাস H3PO4 বা ফসফরিক অ্যাসিড প্লাস কোলিন, ঠিক আছে? তাহলে দেখো এই স্ট্রাকচারটা কিন্তু এভাবেও লেখা যায় স্পিঙ্গোফসফোলিপিডের। তাহলে এখানে কার্বন আমি যে বলেছি লং চেইন থাকবে, এখানে কয়টা কার্বন থাকে? 16 থেকে 26টা কার্বন থাকে, ঠিক আছে? এখন স্পিঙ্গোফসফোলিপিড কোন কোন কাজে ইউজ হয়? বায়োলজিক্যাল মেমব্রেন, মানে যেমন সেল মেমব্রেন যেটা, এরকম আরো মেমব্রেন থাকে বডিতে, তো বায়োলজিক্যাল মেমব্রেন ফর্ম করে এন্ড মাইলিন শীট ফর্ম করে। মাইলিন শীট তোমরা জানো যে তোমার একটা নিউরনে কি থাকে, যে সেল বডি থাকে, এখানে যে শীট থাকে এগুলোকে বলা হয় মাইলিন শীট। তো এখানে মাইলিন শীট ফর্ম করে, এর কারণে একে আবার স্পিঙ্গোমাইলিনও বলা হয়। যেহেতু এটা মাইলিন শীট ফর্ম করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে স্পিঙ্গোমাইলিন। এখন আসি বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ ফসফোলিপিড। তো বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ ফসফোলিপিড কি কি আছে? ফার্স্ট অফ অল এটা কনস্টিটিউট বায়োলজিক্যাল মেমব্রেন। তোমরা জানো যে সেল মেমব্রেন আছে সেটা কি, ফসফোলিপিড বাইলেয়ার। তো এটা বায়োলজিক্যাল মেমব্রেনের কনস্টিটিউট হিসেবে কাজ করে। দেন আছে সিনথেসিস অফ ইকোসেনাইড। এটা তোমরা এখন জানতে পারবে না, এটা হচ্ছে তোমার যখন আমি নেক্সট ভিডিও চ্যাপ্টার নিব সেটাতে আমি ইকোসেনাইড নিয়ে আলোচনা করব, সেটাই তোমরা জানবে যে কিভাবে এটা ফসফোলিপিডটা ইকোসেনাইড ফর্ম করছে। হেল্পস ইন কোয়াগুলেশন, তোমার সেফালিনটা কি করছে, ব্লাড কোয়াগুলেশনে হেল্প করছে। অ্যান্ড লিপোপ্রোটিন ফর্মেশন, লিপোপ্রোটিনের একটা, যে লিপোপ্রোটিন মানে কি, লিপিড প্লাস প্রোটিন, এই লিপিড হচ্ছে একটা ফসফোলিপিডের মধ্যে। দেন আছে সারপেক্টিন হিসেবে কাজ করে। সারপেক্টিনের একটা মেন উপাদান আছে ডিপিপিসি বলা হয়, ডাইপামিটয়েল ফসফাটিডাইল কোলিন, ঠিক আছে? এই কোলিন এখানে আছে, ফসফাটিডাইল কোলিন, এটা হচ্ছে তোমার একটা ফসফোলিপিড, ঠিক আছে? তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সারপেক্টিনের ফাংশন উপাদান হিসেবে কাজ করে। আর এটা বায়োলজিক্যাল সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে, যেমন ফসফাটিডাইল ইনোসিটল। আর বাইলে কি করে এটা, যেহেতু ফসফোলিপিডের একটা কি বলে ওটারে, ফসফেট পার্ট আছে, ফসফেট পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক, এজন্য এটা কোলেস্ট্রলকে সলিউলাইজ করে রাখে আর গলস্টোন ফর্মেশনকে প্রিভেন্ট করছে। ওকে, গলস্টোন ফর্মেশন নালে যে যদি এটা না থাকতো, কোলেস্ট্রলটা নিচে তলানি পড়ে যায়, তখন গলস্টোন ফর্মেশন হয়। এবার আসি গ্লাইকোলিপিডে। গ্লাইকোলিপিড কি, লিপিডের সাথে কার্বোহাইড্রেট থাকবে। তাহলে ফ্যাটি অ্যাসিড, স্পিঙ্গল, কার্বোহাইড্রেট, এখানে কিন্তু অ্যালকোহল হিসেবে স্পিঙ্গলটা থাকে, এখানে কিন্তু গ্লিসারল থাকে না, এটা মাথায় রাখতে হবে। আর কার্বোহাইড্রেট গুলো কি কি আছে, মনোস্যাকারাইড আছে, অ্যামিনো সুগার আছে, সায়ালিক অ্যাসিড, এগুলো আমি তোমার কার্বোহাইড্রেট চ্যাপ্টারে আলোচনা করেছি, এই জন্য আর এখানে বলবো না। আর ফ্যাটি অ্যাসিড কি কি হতে পারে, সেরেব্রনিক অ্যাসিড, নার্ভনিক অ্যাসিড, লিঙ্গোসেরিক অ্যাসিড, এগুলো তোমাদের নামগুলো জেনে রাখো, এগুলো কি কি জানা লাগবে না, বইতে জাস্ট দেওয়া আছে তাই। গ্লাইকোলিপিড গুলা দুই টাইপসের আছে, একটা কি সেরেব্রোসাইড আর গ্যাংলিওসাইড। সেরেব্রোসাইডে কি, সেরেব্রোসাইডে তোমার সিম্পল কার্বোহাইড্রেট থাকে কার্বোহাইড্রেট হিসেবে, যেমন মনোস্যাকারাইড। কিন্তু গ্যাংলিওসাইডে কি থাকে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। ওকে, যেমন অ্যামিনো সুগার থাকতে পারে, সায়ালিক অ্যাসিড থাকতে পারে। সেরেব্রোসাইডের এক্সাম্পল কি আছে, গ্লুকোসেরেব্রোসাইড, গ্যালাক্টোসেরেব্রোসাইড। আরেক প্রকার স্পেশাল টাইপও আছে, সেটা হচ্ছে সালফোলিপিড। সালফোলিপিডে কি থাকে, গ্লাইকোলিপিডের সাথে সালফার গ্রুপ থাকে, এই জন্য এটাকে বলছে সালফোলিপিড, যেমন সালফোসেরেব্রোসাইড। এখন এখন আসি বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ গ্লাইকোলিপিড।
গ্লাইকোলিপিডের বায়োলজিক্যাল ইম্পর্টেন্স কি আছে? ফার্স্ট অফ অল বায়োলজিক্যাল মেমব্রেন ফর্ম করে। এটা তো জানোই তোমরা, বায়োলজিক্যাল মেমব্রেন কার্বোহাইড্রেট থেকে সেখানে গ্লাইকোলিপিড ফর্ম হয়। সেল সারফেস রিসেপ্টর হিসেবে কাজ করে। কোনো একটা সেলে রিসেপ্টর থাকে, রিসেপ্টর গুলো বিভিন্ন হরমোনের জন্য হতে পারে, অ্যান্টিজেনের জন্য, এরকম। তো হরমোন কি করে, এই রিসেপ্টর এসে বাইন্ড করে, তারপর এখানে একটা চেঞ্জ হয়, তখন এই রিসেপ্টরটাই হরমোনকে সেলের মধ্যে প্রবেশ করায়। ঠিক আছে, এইভাবে এটা হচ্ছে সেল সারফেস রিসেপ্টর। তারপরে কি করে, সেলুলার ইন্টারাকশন এন্ড সেলুলার কমিউনিকেশন, ইন্টারসেলুলার কমিউনিকেশন, মানে দুইটা সেলের মধ্যে কোনো বিভিন্ন চ্যানেল থাকে বা অনেক জাংশন থাকে, এগুলো দিয়ে এটা তোমার কমিউনিকেশন করে, এটা আবার গ্লাইকোলিপিড ফর্ম করে। সেলুলার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আর ব্লাড গ্লুকোজ সাবস্টেন্স, ব্লাড গ্রুপ সাবস্টেন্স, ব্লাড গ্রুপের বিভিন্ন সাবস্টেন্সের মধ্যে গ্লাইকোলিপিড থাকে। এবার আসি লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন কি? লিপিড প্লাস প্রোটিন। তাহলে লিপিডের মধ্যে কি ট্রাইজাল গ্লিসারল থাকতে পারে, কোলেস্ট্রল এস্টার থাকতে পারে, ফ্রি কোলেস্ট্রল, ফসফোলিপিড, এগুলো থাকতে পারে। তাহলে দেখো এখানে ফসফোলিপিড, তাহলে আমি একটু আগেই বলেছি ফসফোলিপিডের একটা ইম্পর্টেন্স হচ্ছে সে লিপোপ্রোটিন ফর্ম করে। তাহলে এবার বিষয় হলো সেটা, এর এক্সাম্পল কি আছে তোমরা জানোই, এগুলো অনেক কমন। কাইলোমাইক্রন, ভিএলডিএল মানে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এলডিএল মানে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, আর এইচডিএল হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এগুলা। এখন আসি নিউরাল টিস্যু। নিউরাল টিস্যুতে কিছু লিপিড থাকে। নিউরাল টিস্যু মানে তোমার ব্রেন বা নার্ভের টিস্যু যেগুলো, এখানে কি কি থাকে? লেসিথিন থাকে, সেপালিন থাকে, স্পিঙ্গোমাইলিন থাকে, সেরেব্রোসাইড, সালফোসেরেব্রোসাইড, গ্যাংলিওসাইড, এগুলো থাকতে পারে। এখন যদি তোমাদের বলে যে বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ লিপিড লেভেল, তাহলে কি তোমরা আবার মুখস্থ করবে? আগে তো এমনিতেই তিনটা পড়েছো, টিএজি, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, এগুলো এগুলো তোমাদের আলাদা, এটা আমার আলাদাভাবে পড়া লাগবে না, কারণ এই তিনটা তো এমনিতেও লিপিড। তাহলে এই তিনটা নিয়ে, এই তিনটা ইম্পর্টেন্স যেসব ফাংশন গুলো আছে সেগুলো একসাথে লিখে দিবা। এখানে অবশ্যই তুমি খেয়াল করবা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখবা। যেমন এখানে তুমি যদি লেখো সেল গ্রোথ, সেলুলার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, এটা কিন্তু কোনো ইম্পর্টেন্ট ফাংশন না। এটা লিখলে শুধুমাত্র টাইম ওয়েস্ট হবে, স্যাররা এরকম আহ, দেখলে মার্কস দিতে চায় না। ঠিক আছে, ইম্পর্টেন্ট গুলো লিখবা। যেমন এখানে সেল সার্ভিস রিসেপ্টর, এটা লিখতে পারো। বা এর থেকেও আরো ইম্পর্টেন্ট আছে, যেমন দেখো এখানে তুমি আগেরটাই পড়েছো কি, এখানে দেখো যে সোর্স অফ এনার্জি, এটা লিখতে পারো। তারপরে স্টোরেজ ফর্ম লিখতে পারো, মেকানিক্যাল কুশন, এগুলো ইম্পর্টেন্ট জিনিসপত্র। এগুলো লিখলে তোমাদের মার্কস বেশি পাওয়া যায়। এবার আসি প্রপার্টিস অফ ফ্যাট। ফ্যাটের যে ফিজিক্যাল প্রপার্টি এখানে আর কেমিক্যাল প্রপার্টি। তো ফিজিক্যাল প্রপার্টি, তোমরা ফ্যাট যদি চোখের সামনে থাকে তোমরা কি কি জিনিস দেখতে পাও? অবশ্যই কালারলেস, ফ্যাটের কিন্তু কোনো কালার থাকে না। ওডরলেস। এখন একটা কথা, তোমরা মাঝে মাঝে দেখেছো যখন পশু কোরবানি দেওয়া হয়, জবাই করা হয়, তখন কিন্তু একটা গন্ধ আসে, কেমন একটা বিকট গন্ধ কিছুক্ষণ পরে। এটা কিন্তু আসলে ফ্যাটের কোনো গন্ধ না। এটা ফ্যাট যখন বাতাসে দীর্ঘক্ষণ থাকে, কিছুক্ষণ, দীর্ঘক্ষণ না, সামান্য কিছুক্ষণ যেটা, তো তারপরে কি হয়, এটা যে আমাদের এনভায়রনমেন্টে অক্সিজেন থাকে, তার সাথে এটা রিয়াকশন করে, পার অক্সাইড, এপি অক্সাইড, এগুলা ফর্ম করে। এইগুলারই গন্ধ মূলত আমাদের নাকে আসে, এই জন্য একটা বিকট গন্ধ লাগে। তো এটার একটা নাম আছে, এটাকে বলা হয় র্যানসিডিটি, মানে এটা একটা প্রপার্টি অফ ফ্যাট। ফ্যাট অনেকক্ষণ যদি তুমি খোলা রেখে দাও এনভায়রনমেন্টে, তখন অক্সিজেনের সাথে রিয়েকশন করে এইগুলো তৈরি করছে। এর কারণে একটা বিকট আনপ্লিজেন্ট ওডন তৈরি হচ্ছে। এর কারণে এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে তোমার ডেন্সিটি। টেস্টলেস, অবশ্যই আমরা যে ফ্যাট খাই, চর্বি, সেগুলো কিন্তু মশলা টসলা দেওয়ার ফলে এটা একটা টেস্ট লাগে, কিন্তু আসলে এর কোনো টেস্ট নাই। অ্যান্ড নিউট্রাল, ঠিক আছে, এটা কোনো চার্জ নাই এর বডিতে। ইনসলিবল ইন ওয়াটার অবশ্যই, বাট সলিবল ইন ফ্যাট সলভেন্ট, এটা আমি ডেফিনিশনের সময় বলেছি। আর স্পেসিফিক গ্র্যাভিটি লেস দেন ওয়ান, তার মানে এটা পানিতে ভাসবে। যেসব পদার্থের স্পেসিফিক গ্র্যাভিটি লেস দেন ওয়ান থাকে তারা পানিতে ভাসে, অ্যান্ড যাদের গ্রেটার দেন ওয়ান থাকে তারা ডুবে যায়, কারণ পানির স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ওয়ান। আর মেক ইমালশন উইথ ওয়াটার। এখন আসি কেমিক্যাল প্রপার্টি, এখানে কি কি আছে? হাইড্রোলাইসিস হতে পারে। হাইড্রোলাইসিস হলে কি হবে? অবশ্যই ফ্যাটি অ্যাসিড হবে আর গ্লিসারল হবে। ফ্যাট তো এই দুইটা জিনিস দিয়ে তৈরি। আর স্যাপনিফিকেশন মানে সোপ ফর্মেশন, এটা তোমরা আগেই পড়েছো যে কি করে, এটা ফ্যাটের সাথে তোমার অ্যালকালি রিয়াকশন করে সোপ ফর্ম করে। ডেনসিটি তো আগেই বললাম, পার অক্সিডেশন হতে পারে এটা, ঠিক আছে, লিপিড পার অক্সাইড এন্ড ফ্রি রেডিকেল ফর্ম করে। আর হাইড্রোজেনেশন হতে পারে। হাইড্রোজেনেশন হলে কি হয়, এটা হার্ডেনিং হয়। একইভাবে কিন্তু এটা ওই যে মার্জারিন, দেখি না আমরা মার্জারিন বা ডালটা, এগুলো কিন্তু এই হাইড্রোজেনেশনের মাধ্যমে তৈরি করা হয়। এটা কিন্তু এই জন্য স্বাস্থ্যের পক্ষে খারাপ, কারণ এটা আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে। ডায়েটারি লিপিড কি কি আছে? টিএজি আছে, কোলেস্ট্রল আছে, ফসফোলিপিড, এগুলো আমরা ডায়েটের মাধ্যমে খাই। এখন আসি স্ট্রাকচারাল লিপিড অ্যান্ড ডিপোর্ট লিপিড। স্ট্রাকচারাল লিপিড মানে কি, যেগুলো আমাদের বডিতে বিভিন্ন স্ট্রাকচার ফর্ম করে। আর ডিপোর্ট লিপিড মানে যেগুলো আমার বডিতে ডিপোজিট হয়, মানে সঞ্চয় হিসেবে থাকে। তো স্ট্রাকচারাল লিপিড কি করে? কনস্টিটিউট বায়োলজিক্যাল মেমব্রেন, সেল মেমব্রেন হতে পারে, ঠিক আছে। আর এটা কি করে? স্টোরেজ লিপিড ইন অ্যাডিপোজ টিস্যু, ঠিক আছে। এটা যে আমাদের অ্যাডিপোজ টিস্যু থাকে,
ওইটা যে স্টোরেজ ফর্ম হিসেবে থাকে এটা। আর কেমিক্যালি দেওয়ার গ্লাইকোলিপিড, ফসফোলিপিড অ্যান্ড কোলেস্টেরল, ঠিক আছে? এটা কি কি? এটা গ্লাইকোলিপিড হতে পারে, ফসফোলিপিড অ্যান্ড কোলেস্টেরল, আর এটা মেইনলি টিএজি, ট্রাইজাইল গ্লিসারল। আর কন্টেইনস মোস্টলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর এটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? এটা থেকে আসছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা থেকে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর এটা টার্ন ওভার রেট ইজ স্লো। তুমি যদি সেল সার্ফেস যদি বারবার চেঞ্জ হয় তাহলে কিন্তু দেহের জন্য সেটা খারাপ। তুমি দেখা যাচ্ছে একসময় লম্বা ছিল, একসময় খাটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু সমস্যা। এই জন্য এটা টার্ন ওভার রেট অনেক স্লো হয়, কিন্তু অনেক স্লোলি হয়, এটা ইফেক্ট ফেলে না তো। কিন্তু আমাদের যে ডিপোজিট ফ্যাট থাকে সেটা টার্ন ওভার রেট অনেক র্যাপিড। এই জন্য দেখবা যে ফাস্টিং করলে 2-3 দিন ফাস্টিং করলে মানুষ কিন্তু অনেক কমে যায়, শুকায় যায়, ঠিক আছে? আর যারা ডায়েট করে তারা কিন্তু এই জন্য এভাবে, যেহেতু এটার টার্ন ওভার রেটস অনেক বেশি, এই জন্য তারা এটা করতে পারে। একইভাবে হাফ লাইফ ইজ লং, যে টার্ন ওভার রেট স্লো থাকলে অবশ্যই হবে। আর হাফ লাইফ ইজ শর্ট, less than 2 days। আর এটা কি করে? প্রিকারসর অফ সেলুলার সিগন্যালিং মলিকুলস, ঠিক আছে? যেমন তোমার এখান থেকে বিভিন্ন মলিকুল সৃষ্টি হতে, কার্বোহাইড্রেট সৃষ্টি হতে পারে, সেটাও সেই সিগন্যালই করে, ঠিক আছে? এরকম ফ্যাটি অ্যাসিডও করতে পারে, এইগুলা। আর সোর্স, এটা কি করে? সোর্স অফ এনার্জি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি যে ডিরাইভ লিপিড গুলো আছে, ইকোসেনাইড, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড, এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর নোটটি আমি একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেবো ডিসক্রিপশনে, সেখানে পেয়ে যাবে তোমরা। ওকে, তো থ্যাঙ্কস।